নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের নটরাজন ডান্স একাডেমির ও রিসার্চ সেন্টারের পক্ষ থেকে 4 দিন ব্যাপী যে রবীন্দ্র নৃত্যের ওপর কর্মশালা ছিল তা আজকে সমাপ্ত হলো। এবং আজকে আমাদের ভীষণ সৌভাগ্যের বঙ্গবাসীর সকল নৃত্যশিল্পীদের সৌভাগ্যের দিন, এই 4 দিন আমাদের মাঝে যিনি ছিলেন তিনি আমাদের অতি প্রিয় মানুষ, কাছের মানুষ। এবং যেখান থেকে তিনি এসেছেন শান্তিনিকেতনের সঙ্গীত ভবন, সঙ্গীত ভবন আহ, যেটি বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। এবং সঙ্গীত ভবন আহ, যা সমগ্র ভারতবর্ষের আহ, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আহ, মূল কেন্দ্র। এবং সেখান থেকেই আমাদের সমস্ত ভারতবর্ষে আমাদের সঙ্গীত সংস্কৃতির শিক্ষা ছড়িয়ে পড়েছে তার আলো। সেখানেরই অধ্যাপক আমাদের গুরুজি, আমাদের আহ, খুব কাছের মানুষ। এবং এই একাডেমির যিনি কর্ণধার অভিষেক দাস, তার গুরুজি আমাদের শ্রী বসন্ত মুখোপাধ্যায় মহাশয়। এবং সঙ্গে তার শিষ্য রয়েছে অভিষেক দাস, আপনাদের অতি পরিচিত অভিষেক দাস। আমি স্বাগত জানাচ্ছি দুজনকেই। এবং গুরু শিষ্যের আজকের এই সন্ধ্যায় আমরা কিছু আলাপচারিতার মধ্যে দিয়ে আজকের সময়টুকু আমরা অতিবাহিত করব। প্রথমেই বলবো, আপনার বঙ্গাইগাঁও আসা আপনার প্রথম, আসামে এসেছেন, বিভিন্ন জায়গায় এসেছেন, বঙ্গাইগাঁও এসে কেমন লাগছে? নমস্কার। প্রথমেই আমি জানাচ্ছি যে আমার প্রিয় শিষ্য অভিষেক এবং তার নটরাজ ডান্স একাডেমি এবং রিসার্চ সেন্টারের আমন্ত্রণে আমি বঙ্গাইগাঁও এসেছি। দীর্ঘদিন ধরে অভিষেক আমাকে বলেছিল যে স্যার, আমাদের ওখানে গিয়ে আপনার রবীন্দ্র নৃত্যটা যেমন করে করাতে হবে, কারণ গুরুদেবের একটা নতুন সৃষ্টি, সেই সৃষ্টিটা মানুষের কাছে বিকৃতি রূপে পৌঁছাচ্ছে এবং এটা আমার ভালো লাগছে না। আপনি ওখানে গেলে অন্তত মানুষজন এটা জানতে পারবে, তারা সুযোগের অপেক্ষায় আছে। তারা সব প্রত্যেকেই এরা রবীন্দ্র অনুরাগী এবং রবীন্দ্রনাথকে ভীষণভাবে শ্রদ্ধা করে, কিন্তু বিভিন্ন কারণে, যোগাযোগের হেতু কারণে তারা এইখানে সঠিক জায়গাটায় এসে শিখতে পারছে না। আপনি দয়া করে, আমি তো ওখানে শেখাচ্ছি, কিন্তু আপনি দয়া করে একদিন আমার কাছে আসুন। সেই দিক থেকে আমি অভিষেককে আমার ছাত্র, আমি অফিসিয়ালি ওকে এটা বলতে চাইছি, যেহেতু এই নটরাজ ডান্স একাডেমির একজন কর্ণধার, তাই আমি ওর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমি ওকে আশীর্বাদ করি এবং ও যেন আরও বড় হয়, আরও ভালো হয়। এবং আমাদের এখান থেকে আমার ধারণা, দৃঢ় ধারণা, রবীন্দ্রনৃত্যের যেটুকু আঙ্গিক এখনও পর্যন্ত আমি ওর স্টুডেন্টদের মধ্যে দেখেছি, তাতে কিন্তু আমরা কোনো বিকৃতি পাইনি, যথেষ্ট সুন্দর এবং তৈরি করেছে ভালো। তাছাড়া আমি অন্য দিককে বলতে চাইছি, বঙ্গাইগাঁওয়ের প্রত্যেকটি মানুষ এত ভালো, এত আন্তরিক, এখানে আদর্জনের কোনো ত্রুটি নেই এবং প্রত্যেকের মধ্যে একটা ভীষণ জিজ্ঞাসু। আমার এত ভালো লাগছে, আমার নিজেরই মানে মাঝে মাঝে ইমোশনালি আমি হয়ে যাচ্ছি যে এতটা ভালোবাসতে পারে রবীন্দ্রনাথকে, এটা আমি ভাবতে পারি না। এবং ওনাদের যে জিজ্ঞাসা, প্রত্যেকটা জিজ্ঞাসাকে আমার যতটুকু সম্ভব ততটুকু উত্তর দিয়েছি। এবং প্রত্যেকজন এখানকার মানুষজন ভীষণ ভালো, এখানকার কালচারের পরিণতি দুর্দান্ত, প্রত্যেকের মধ্যে ভীষণ একটা জানা প্রভাব এবং প্রত্যেকে কিন্তু যথাযথ মানে প্রত্যেকটা বিষয়ে তারা যথাযথ পরিষ্কারভাবে তারা জানে, সেগুলো আমার ভীষণ ভালো লাগছে। এবং আবার আমি বলছি, বঙ্গাইগাঁও কিন্তু আমরা সত্যিকারে আমার ভীষণ ভালো লাগছে। প্রথম আসা মনে হচ্ছে না, মানুষজন এত আমাকে আন্তরিক করেন, এত আন্তরিক যে মনে হচ্ছে আমি প্রায় আসি। আসলে আমাদের রবি ঠাকুরের এমন একজন মানুষ, ব্যক্তিত্ব, যার আলো ছড়িয়ে পড়েছে ভারতবর্ষের বাইরে, যার জন্য আমাদের সেই আলো পৌঁছেছে বলেই, আমাদের মধ্যে পৌঁছেছে বলেই আপনার হয়তো সেই অনুভূতিটি হয়েছে। এবং আমরা অনেক শিখতে চাই, আমাদের বঙ্গাইগাঁওবাসীর শিক্ষার্থীরা অনেক শিখতে চায়, তারা হয়তো বিভিন্ন কারণে সুযোগ সুবিধা পেয়ে উঠতে পারেন না। এবং আজকে নটরাজন ডান্স একাডেমির দৌলতে, প্রচেষ্টায় আজকে সেই সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি। এই বয়সেও এত দূরে এসে 4 দিন ব্যাপী
আপনার তুলনাহীন প্রশিক্ষণ, এ বিষয়ে কি বলবেন? এটা তো মানুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ। আমার এই বয়সে আমি এখানে এসে পৌঁছেছি। তাছাড়া আমার আমার নিজেরও ভীষণভাবে ইচ্ছা হয় গুরুদেবের। দেখুন, আমাদের পরিবারটা সম্পূর্ণভাবে শান্তিনিকেতনে, মানে শান্তিনিকেতনের মানে কি প্রচণ্ড ছায়ায়। পরিমাণে অবদান আমাদের পরিবারের প্রতি। তো আপনাকে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, তাহলে আপনার পরিষ্কার হবে। আমার বাবা প্রয়াত মাধবেন্দ্র মুখোপাধ্যায়, উনি ছিলেন পণ্ডিত বাড়ির ফ্যামিলি, পণ্ডিত লোক, আচ্ছা এবং রুজি রোজগার ছিল পণ্ডিত, পুজো করা। আচ্ছা। এবং সেইখান থেকে উনি খোল বাজানো শিখলেন। কীভাবে, আমি এটাই বলতে যে কীভাবে, দেখুন ভগবানের আশীর্বাদ থাকলে কীভাবে একটা পরিবার পুজো ছেড়ে একটা নতুন একটা কালচার সাবজেক্টে ঢুকে যাচ্ছে। তারপরে উনি খোল শিখলেন, খোলে ভীষণভাবে লোকাল জনপ্রিয় হলেন। শান্তিনিকেতনে বসন্ত উৎসবে তখন রথীন্দ্রনাথ ঠাকুর উপাচার্য, তখন বিশ্বভারতী কেন্দ্রীয় গভর্নমেন্ট হয়নি, তখন ওখানে মধ্যে ঠিক করা হলো যে এবছরে বসন্ত উৎসবে অনেকগুলো খোলিঞ্চি, মানে খোলের লোক খোল বাজিয়ে প্রসেশন যাবে। তখন প্রসেশনের মধ্যে নাচ হতো না। তাই ওখানে শ্যামাপ্রসাদ কর্মকার ছিলেন। শ্যামাপ্রসাদ কর্মকার তখন বললেন যে এত খোলিঞ্চি পাবে কোথায়, জ্যোতি ঠাকুরকে বলেছে। তখন একজন পাশ থেকে শ্যামাপ্রসাদ কর্মকার নিজে বলছে, তবে একটা ছেলের কথা আমি তোমাদের বলতে পারি, সুরুলের মাধব মুখার্জি আছে, ওই ছেলেটি বাজায়, খুব সুন্দর বাজায়, ওকে দিয়ে তুমি পড়াতে পারো। এবং সেই বাবা তখন মাঠের মধ্যে ছিল, বাবাকে সেই অবস্থায় ডেকে নিয়ে আসলো, ওখানে গিয়ে বললো তুমি বসন্ত বাজাতে আসতো। তখন ওনাকে দেখার পর বললো যে বাস, তাহলে তো ঠিক আছে, এখানে তো নাচও শেখানো হচ্ছে, তাহলে ও নাচের সাথে বাজাক, সেই বোলগুলো বাজাতো। তারপর আস্তে আস্তে একদিন গুরু, ওর যে মণিপুরে একজন গুরু ছিলেন, তিনি তখন বললেন তুমি যখন বাজাচ্ছ, তো এত বোলগুলো সুন্দর করে তুলে নিচ্ছ, তুমি নাচও করতে হবে, তুমি নাচও করো। দেখুন কোথা থেকে কোথায় এলো, পূজা, খোল, তারপরে নাচ। এবং তারপরে যখন ওই শান্তিনিকেতন থেকে বিভিন্ন জায়গায় বাবাকে পাঠানো হয় বিশ্বভারতীর খরচায়, এবং যাতে রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতনের যে নাচ, সেই নাচটা যেন একটা স্থায়িত্ব লাভ পায়। এবং এর পরের জেনারেশনের কথা ভেবে, কারণ তখনও পর্যন্ত বিশ্বভারতীর কেন্দ্রীয় গভর্নমেন্ট হয়নি। এটা আমি আপনাকে বলছি 1944-43 কথা। এবং সেই সময় তখন তো 1951 বিশ্বভারতী কেন্দ্রীয় গভর্নমেন্টের স্বীকৃতি পেয়েছে। তা তখন ধরুন ওই প্রজেক্ট আন্ডারে চলছে 7 টাকার বেতন। তা বাবা তো খুব খুশি, এবং বাবা রীতিমতো প্র্যাকটিস করতো, খুব সাধনা দিয়ে করতো। এবং আস্তে আস্তে ওনার প্রতি ওই ব্যাপারগুলো দেখে ষোলোজারজন মঞ্জুমদার, শান্তিদেব ঘোষ, লেডি রানু মুখার্জি, তারপর আরও অনেকে, প্রতিমা দেবী, অনেকেই যারা এসব ছিলেন, তারা প্রত্যেকেই, বিশেষ করে ষোলোজারজন মজুমদার, শান্তিদেব ঘোষ এবং লেডি রানু মুখার্জি, এনারা ভীষণভাবে উৎসাহিত করেছেন। সেই সময় উপাচার্য ছিলেন প্রতুল চন্দ্র দাস, তারপর আপনার সুধীর রঞ্জন দাস, এনারা প্রত্যেকে। বাবা, আমার বাড়িতে অনেক চিঠি আছে সেই সময়, যে আমরা তখন অনেক ছোট, আমি তখন জন্মাইনি। তখন ওই বিশ্বভারতী উপাচার্য আমাদের পরিবারটা দেখাশোনা করার জন্য, বাড়িতে রোজগারের কেউ নেই, বাবা চলে গেছে বাইরে, বাবাকে পাঠিয়ে দিয়েছে। আমরা সব, আমার দাদা তখন ছোট, আমি হয়তো তখন জন্মেইছি এরকম হবে। তাও আমাদের পাড়ারই একজন লোককে দিয়ে চিঠি দিয়ে বলে পাঠাতেন, এত টাকা দেওয়া হলো, মাধব এই চিঠি পাঠিয়েছে, এটা তুমি পড়ে ওকে জানিয়ে দিও। এরকম প্রচুর চিঠি আমাদের কাছে রয়েছে। তা এই যে দেখুন, এইরকম একটা মানে অবদান, এইরকম একটা পরিবেশকে তৈরি করে দিল শান্তিনিকেতন আমাদের বাড়িতে। এবং আমি ছোটো থেকে কিন্তু দেখছি আমাদের বাড়িতে সবসময় নাচ, গান, বাজনা, বিভিন্ন লোক আসছে, দেখছে, নাচ করছি, আমরা অতি আনন্দ পেলাম। আমরা তখন তো ভাবিনি যে আমাদের পড়াশুনো করে অনেক কিছু করতে হবে, তখন তো সব কিছু না, শুধু ভালোবাসাটাই ছিল। এবং দেখুন সেই জায়গা থেকে শান্তিনিকেতনকে যখন আমরা বড় হতে লাগলাম, তখন শান্তিনিকেতনের আমাদের পরিবারের প্রতি যে অবদান, সেই অবদানের প্রতি আমাদের রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করতে হয়। আমি খুব সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি মহাপুরুষ নয়, আমি খুব সাধারণ মানুষ হিসেবে বলছি, যে আমাকে তাহলে স্বাভাবিকভাবে আমাকে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করতে হয়, শান্তিনিকেতনকে শ্রদ্ধা করতে হয়। এই যে শ্রদ্ধা করতে করতে এখন আমাদের কাছে ওনারা দেবতার মুখে হয়ে গেছে। এবং ওনার প্রতি কোনো অসম্মান, কোনো যদি কেউ করে, তখন ভেতরটা সত্যিই কাঁদে। এবং দেখুন আজকের দিনে অনেকে সস্তায় নাম কিনতে গিয়ে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে অনেক কিছু। মাসে আমাদের বলতে নেই, ভারতবর্ষের একটা পরম্পরা হয়ে এসছে, গর্বে একজন ভাঙবে সবার। আপনি ইতিহাস দেখুন, গড়ছে একজন ভাঙছে সবাই। রবীন্দ্রনাথ এত সৃষ্টি করে গেছে একাই,
আর সেটাকে ভাঙার জন্য এবং নিজেরা ব্যবসায়ী মানসিকতা নিয়ে নিজেকে ফেমাস হওয়ার জন্য আজে বাজে করছে, এবং তারা ভুলে যাচ্ছে, তারা একবারও মনে করতে পারছে না যে এত বড় একটা মহাপুরুষকে আমি কীরকমভাবে অসম্মান করে যাচ্ছি। এই জায়গাটা যখন আসে তখন আমার খুব দুঃখ পায়, এবং আমরা চেষ্টা করি যে আমরা জানি না ভগবানের কাছে কি কোনো অন্যায় করছি কিনা, বা ভগবান যদি কোনো পাপ যেন না করে থাকি। আমার কাছে সবসময় যেন মনে হয় যে গুরুদেবের যা জিনিস আমি জানি বা আমার বাড়ি থেকে যেটুকু আছে সেটুকু আমার মানুষকে জানাই, মানুষকে অন্তত গিয়ে পৌঁছায় তাদের কাছে। আমাদের দ্বারা যতটুকু ক্ষমতা ততটুকু আমরা চেষ্টা করি, এটাই আমার প্রচেষ্টা। আমি শুনেছি আপনার শিশুর কাছ থেকে শান্তিনিকেতনে আপনার পূর্বজরা অগ্রজরা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এই ইতিহাসটি একটু সংক্ষিপ্তকারে যদি। না, রবীন্দ্রনাথ ঠাকুর যখন, বাবা জন্মধন 1935-এ, কিন্তু সেই সময় আদিকাল তো, সেই সময় তো হসপিটাল নেই, দাইমা খালাস করছে, আর স্কুল ছিল পাঠশালা ক্লাস 4, সেটাও 4 বলে রেকগনাইজ হয়নি তখন। পাঠশালাতে পড়াশোনা হতো, আর ম্যাক্সিমাম গ্রামের লোকরা ছিল আপনার চাষবাস, সবাই নিজে নিজে জীবিকা অর্জন করতো জাতি অনুসারে। ব্রাহ্মণের কাজ করতো, কুমোরের কাজ করতো, কামারের কাজ করতো, এইটাই তাদের জীবিকা ছিল। আর মাঝখান থেকে জমিদার আছে, এইটা ছিল আমাদের গ্রামের ইতিহাস। রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে ওখানে গিয়ে ওই রকম একটা আশ্রম প্রতিষ্ঠা করছেন, তখন সেখানে কোনো ছেলেকে পাওয়া যাচ্ছে। যারা যাচ্ছে তারা রবীন্দ্রনাথকে খুব শ্রদ্ধা করে, খুব কাছের লোক, বা রবীন্দ্রনাথ নিজের পরিবার থেকে কিছু লোক এদের নিয়ে আসছে। এবং অনেকে চাকরি করার জন্য ওখানে, আমাদের গ্রামে অনেক লোককে বলেছেন তোমরা সেখানে চাকরি করো, ইয়ে করো, কেউ যায়নি। কারণ হচ্ছে তাদের মধ্যে ধারণা ছিল যে আমার বাড়িতে যে মড়াই বাঁধা আছে, মড়াই মানে ধানের মড়াই, যেসব বড়লোক পরিবার তাদের বাড়িতে সবাই মড়াই থাকতো। তো বাবা বলতে এই মড়াইটা কে সামলাবে, আর ওখানে 2 টাকা 3 টাকা মাইনে দেখে যাবে। আর তাছাড়াও ওনার একটা ধারণা ছিল যে এই শান্তিনিকেতন বেশি দিন টিকবে না। কারণ হচ্ছে তখন রবীন্দ্রনাথের সাথে সাহেবদের একটা দ্বন্দ্ব চলছে, এবং সাহেবদের কাছে ধারণা ছিল যে এইখানে বিদ্রোহীদের বাস, এবং সেইটা দেখার জন্য কারমাইকেলকে এখানে আনা হয়েছে। এবং যেখানে দেখবেন শান্তিনিকেতনে মাইকেল বেদি আছে, ওনার জন্য একটা স্পেশালভাবে করা হয়েছিল। এবং সেই দিনই যদি ওনার রিপোর্ট খারাপ থাকতো তাহলে কিন্তু বিশ্বভারতী, সেই দিনই কিন্তু আশ্রমটা উঠে যেত, তখন বিশ্বভারতী হয়নি। এইরকম ঘটনাও ঘটতো। তার সব মানুষগুলো জানে যে কোনো সাহিত্য নেই, এখানে কোনো ভবিষ্যৎ নেই, সুতরাং কেউ করতে যেত না। বাবা কিন্তু ওখানে গিয়েছে, এটা ভগবানের টান। আজকে দেখুন আমার বাবা রবীন্দ্রনাথের মৃত্যু দেখেছে, রবীন্দ্রনাথকেও দেখেছে, কিন্তু বাবা যখন শান্তিনিকেতনে যাচ্ছে তখন কিন্তু রবীন্দ্রনাথ নেই, কারণ রবীন্দ্রনাথ 1941-এ মারা গেছে। ওনার ছেলে রয়েছেন রথী ঠাকুরের সময়, বাবা রথীন্দ্রনাথ ঠাকুরের সময় বাবা গিয়ে ওখানে পৌঁছালেন। এবং সেই সময় সবাই রয়েছে, প্রতিমা দেবী রয়েছে, ইন্দিরা দেবী রয়েছে, ওনার বড় মেয়ে রয়েছে, কীর্তিমোহন সেন শাস্ত্রী রয়েছে, নন্দলাল বোস রয়েছে, রামকৃষ্ণ বেশ রয়েছে, আরও যত সব নেই, তারপর শান্তিদেব ঘোষ রয়েছে, সুররাজন মজুমদার রয়েছে, কণিকা বন্দ্যোপাধ্যায় তো আছে ছিলই, বাচ্চুদি রয়েছে, তারপর আমরা আরও বড় বড় যারা সব ছিলেন প্রত্যেকেই ছিলেন, অশেষ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যারা ওই সময়কার লোক তারা সবাই ছিলেন, শুধু গুরুদেব ছিলেন। হ্যাঁ, আর বাবারা গুরুদেবকে গ্রামে দেখেছেন, আমাদের গ্রামে ওনারা সেবা করতে যেতেন, পল্লী উন্নয়নে উনি যেতেন আমাদের গ্রামে, এবং সেখানে বাবা দেখেছেন। কিন্তু বাবার সেই দেখার জায়গাটা ছিল না, কারণ বাবার হঠাৎ করে একটা ইকোনমিক্যাল কন্ডিশন ব্রেক করে যায়, বাবা মারা যায়, মা মারা যায়, কেউ নেই, জমি জায়গা সব বৃষ্টি শুরু হয়েছে, বোনদের বিয়ে দিতে, এরকম করতে করতে বিভিন্নভাবে একটা চলছে। তখন নিজেই তখন ওই চাষবাস আর এই সব গরুচরণ এইসব নিয়ে চলতো। সন্ধ্যেবেলায় যখন আড্ডা মারতো, ওই আড্ডা মার সময় এক পাশের বাড়িতে, তখন আমাদের গ্রামে, আপনার গ্রামের পরিবেশ সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে যে আগে গ্রামের পরিবেশ ছিল প্রত্যেকটা সন্ধ্যেবেলাতে প্রত্যেকটা দাওয়ায় কোথাও কবি গানের রিহার্সাল হচ্ছে, কোথাও কীর্তনের রিহার্সাল হচ্ছে, কোথাও খোল বাজনা শেখানো হচ্ছে, কোথাও বা কৃষ্ণযাত্রা রিহার্সাল হচ্ছে, কেউ আছে হুঁকো টান দিয়ে সেই আউল বাউলের গান গাইছে, এটা গ্রামের মধ্যে ছিল। কিন্তু সেই সময় বাবা এটা কিন্তু এন্টারটেন করছে মধ্যবিত্ত পরিবাররা, তারা খোল শিখছে। বাবা কী করতো, সারাদিন ক্লান্ত হয়ে পাশের বাড়িতে খোল বাজাতো যার কাছে, সে খোল বাজনা ছেলেরা সব ওর বাবার বন্ধুরা শিখতো, আর বাবা ওখানে চুপচাপ বসে থাকতো। একদিন কোনো কারণে, দেখুন কী ঘটনা, একদিন কোনো কারণে একটা বোল
ওই ছেলেগুলো কোনোভাবে তুলতে পারছে না, আমাদের পাশেই বাড়িতে। আর যে যিনি শেখাচ্ছেন তিনি হচ্ছেন বাবার ভিক্ষে বাবা। আচ্ছা তা খুব বকাবকি করেছে ওদেরকে নিয়ে, বলছে যা তোরা কিছুক্ষণ তোর মাথা গরম হয়েছে, তোরা একটু রেস্ট নে, পরে আবার আয়। বাবা ওখানে বসেছিল আর উনি তখন ভিতরে গেলেন বাড়ির ভিতরে গেলেন, ওরাও চলে গেছে। বাবা তখন কোনো একটা খোলকে নিয়ে ওইটা বাজাতে শুরু করে। এইটা উনি ওর ঘর থেকে শুনতে পায়। আচ্ছা ওনার নাম হচ্ছে কানাইলাল দাস, কানাই দত্ত। বলে হ্যাঁ রে, তুই তো ভালোই বাজাচ্ছিস, তুই তো কোনো শিখিস নাই। বলছে তাহলে এক কাজ কর, তুই শুরু কর। তো খোল নেই, জানে যে অর্থনৈতিক অবস্থা, তো খোল নেই, তাহলে এক কাজ করি, মাঝে মাঝে আমার এখানে আমার খোলটা নিয়ে বাজাবি, আর বাড়িতে পরে যখন দেখা যাবে কিছু করা যাবে। ওই থেকে শুরু হলো বাবার ইয়ে করে। তারপরে বাবা পাউডার কোটো, ওই ঢাক নাড়িয়ে এইসব বাজাতে শুরু করে, সারা রাত ধরে বাজাতো। আচ্ছা ওইটাতেই সারা রাত ধরে, সারাদিন পরিশ্রম করে আসতো, ওই সারা রাত ধরে ওইটাই বাজাতো। এবং ওইটাতে এত মানে তাড়াতাড়ি ডেভেলপ করলো এবং এত জনপ্রিয় হলো মানুষের। যখন বাবা মারা যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি ঢাকিদাররা আসছে, ঢুলিদাররা আসছে, কবি গানের লোক আসছে, তারপর হসপিটালে দেখতে আসছে। একদিন আমরা তো জানতাম না এতটা, একদিন দেখছি যে একজন থুতথুরু বুড়ো এসছে। ও এখানে বাবার ডাকনাম চলে ফেলা ঠাকুর। হ্যাঁ, ফেলা ঠাকুর এখানে কোথায় আছে? ওই হয়তো এখানে আছে। বুঝছো কই, আমি দেখবো বাবা। আর তখন বাবা আর কি সে ইয়ে হচ্ছে, ওইটা বাবার ওই চেহারা, আগে চেহারা, ওই চেহারাটা দেখাবো, কাঁদতে লেগেছে। আমিও কাঁদছে তত করে, আমি ওকে ধরে ধরে নিয়ে আলাম, চলুন চলুন করে, ওকে বসিয়ে জলটা দাম। বললো গল্প করছে। বলে জানো, এই লোকটার কাছে আমরা কত বাসনা শিখেছি। একবার আমি কী হয়েছিল জানো, আমার পরিচয়টা কোথায়, কিন্নারে দুর্গা পুজোতে উনিও বাজাতে গিয়েছেন, আমরাও বাজাতে গিয়েছি। উনি একটা পাঞ্জাবি টাঞ্জাবি পরেছিলেন, শান্তিনিকেতনের সাইডে বোতামওয়ালা, নিয়ে বলছে না এই বাজনাটা হচ্ছে না। তখন আমাদেরকে, আমরা ভাবছি যে বাজাচ্ছিল, বা আমি ওই আরতি জীবনে আমি বাজনা শুনি নাই, ওই রকম আরতি বাজানো যায়। নিয়ে আমরা প্রত্যেক দিন এসে তখন ফেলা ঠাকুরের কাছে বাজনা শিখতাম, মানে ঢোল ঢাক। এবং আমাদের বাড়িতে কালী পুজোতে যা বাজে সব বাবার বাজনায় বাজানো, সব বাজিয়ে ওই খানদানি হয়ে এসে। এই যে দেখুন দিনের পর দিন ভগবানের একটা আশীর্বাদ কোথায় কোন জায়গায় নিয়ে চলে যায় একটা মানুষকে। এবং দেখুন জনপ্রিয় হয়ে গেল, ওখান থেকে শান্তিনিকেতনে যোগ হলো, বাবা শান্তিনিকেতনে ঢুকতে হয়ে গেল। ওখান থেকে শান্তিনিকেতন থেকে আবার কী করলো যে বিভিন্ন জায়গায় নাচ শিখতে চলে যাও, এবং চলেও গেলেও বিভিন্ন জায়গায়। যখন শান্তিনিকেতনে আপনার টাকা রোজগার করতে হচ্ছে, যে বিদ্যালয়কে ইউনিভার্সিটি করার জন্য টিম নিয়ে যাচ্ছে, তখন বাবা ওখানে কখনো কোটাল করছে, কখনো বজ্রসেন করছে, কখনো বিভিন্ন চরিত্র অভিনয় করছেন, এবং সব টিম একসাথে যাচ্ছে। সেই সময় সব টিম একসাথে যাচ্ছে, এবং বার্মা যাচ্ছে, শ্রীলঙ্কায় গিয়ে বাবাকে বলছে নাচ শিখে এসো, বার্মাতে গিয়ে তুমি নাচ শিখে এসো, মণিপুরে গিয়ে নাচ শিখে এসো, দিল্লিতে যাও, ওখানে চলে যাও, পাঞ্জাবে চলে যাও, নাচ শিখে এসো। সব বিশ্বভারতী পয়সা খরচা করছে আর বাবাকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। কারণ একটাই ছিল, শান্তিনিকেতনে যে নৃত্যটা গঠন হয়ে গেল, সেই নৃত্যটাকে টিকিয়ে রাখার পরে জেনারেশনকে। কারণ তখন ছেলেরা নাচ করা তো দূরে, মেয়েরাই নাচ করতে পারছে না। বাবা কিন্তু ওইসব ঈদের থেকেও ওই জায়গাতে পেরেছে। একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, এবং আমাদের এই সময়ের, এবং আমার মনে হয় আমাদের প্রতিটি যুগে যখন থেকে শিল্প সংস্কৃতির সম্পূর্ণভাবে সমাজ জীবনে ছড়িয়ে পড়েছে, মানুষের জীবনে ছড়িয়ে পড়েছে, তার কিছুকাল পরের থেকেই যেন একটা কেমন একটা কালো মেঘের মতন একটা ছায়া দেখা যায়। এবং সেই প্রসঙ্গে প্রশ্নটি যে শিক্ষা এবং শিল্প সংস্কৃতি আমাদের জীবনকে সমৃদ্ধ করে, আমাদের জীবনের মূল্যবোধ ঐতিহ্যকে ধারণ করে, আলোকিত করে, সত্যিকারের মানুষ সবার মন্ত্রে দীক্ষিত করে। তারপরেও শিল্পীদের মধ্যে এত হিংসা বিদ্বেষ কেন? একজন যথার্থ শিল্পী মানেই তো ভালো মানুষ। এই বিষয়ে আপনার মতামত বা দৃষ্টিকোণ জানতে চাইব, এবং সঙ্গে আপনার শিষ্যের মতামতও আমি জানতে চাইব। আপনার কথাটা সত্যি তাই, এটা খুব এবং খুব কষ্ট থেকে, মনের কষ্ট থেকেই এই জিজ্ঞাসা। আপনার এই কথাটা খুবই দুঃখজনক যে এই রকম ধরনের এখন সত্যি তাই হচ্ছে। প্রবলেমটা কি জানেন তো, মানুষ খুব মানে লোভী হয়ে যাচ্ছে, খুব লোভী হয়েছে, লোভ সম্মান করতে পারছে না। সাধনার মূল যে জায়গাটায় ত্যাগ চাই, তবেই তো সাধনা হবে। একদম ত্যাগ চাই, সাধনা হবে। আজকে দেখুন, আমি একটা গল্প আপনাকে ছোট্ট ভাবে জানাচ্ছি। মুস্তুরি বাই বলে একজন বাই ছিলেন কলকাতায়, খ্যাতনামা। রবীন্দ্রনাথ তখন বেঁচে আছেন। আচ্ছা। তো মুস্তুরি বাই গান শুনতে যেতেন নজরুল, কাজী নজরুল ইসলাম, কৃষ্ণকানা দে মানে মন্নাদের কাকা, আর বড়াল, ইসলাম বড়াল, ওনারা প্রত্যেক দিন কিন্তু মুস্তুরি বাইয়ের গান শুনতেন। আচ্ছা।
তা মুস্তির ভাই গান শুনে, আর নজরুল, কাজী নজরুল ইসলাম এবং কৃষ্ণকানাদের একটু ঠোঁট কাটা ছিলেন, প্রত্যেকটা জায়গায় ওর আগ্রাতে উনি যেতেন। আচ্ছা। এবং একদিন বলছে সত্যি মুস্তির ভাই এত ভালো গায় না, ভাবা যায় না। তখন কৃষ্ণকানা দেব বলছে কিন্তু খুব ঘমুন্ডি, খুব অহংকারী। বলছে কেন তুমি এ কথা বলছো? বলছে দেখ, ও যখন ভালোভাবে সুরগুলো লাগায় তখন বলি যে আমরা বলি ক্যা বাত ক্যা বাত, আমাদের একটা সেলুটও জানায় না। এইটা ওদের মধ্যে আলোচনা হয়েছে। নজরুল গিয়ে একদিন, ওরা তিনজন একদিন গিয়েছে, তখন একদম পরিষ্কার ওকে বলে দিল যে মুস্তির ভাই তোমার গান ভালো লাগে বলে আমরা গান শুনতে আসি, কিন্তু তোমার অহংকারকে আমাদের ভালো লাগে না। তখন বলছে আমার কি ভুল হয়েছে বলুন? বলছে তুমি যখন গান করো, চোখ বন্ধ করে গান করো, আমরা যে ক্যা বাত বলছি, তুমি কোনো সেলুটে যাও না, না কিচ্ছু জানো না। তখন মুস্তি ভাই বলছে যে আমি যখন গান করি না, তখন আমি আর আমার পাশে কে আছে আমি ভাবি না, আমার সুরটাকে ভাবি যে আমি ঈশ্বরের সাথে কানেক্ট করতে পারছি, একাগ্রতা। যখন নজরুল বলেছিল, ও তখন চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। বলছে যে এতদিন শুধু তোমার কাছে গান শুনে শিক্ষা পেয়েছি, আজ তোমার মানসিকতা শুনে আর একটা শিক্ষা পেলাম। বাহ। এই যে ওই যুগের ওই শিল্পীকে আজকে আমি এই যুগের শিল্পীর সাথে আলোচনা করতে পারবেন বলুন? না, বলা উচিত না হাতের আংটি না দেখলে পরে শিষ্য হতে পারছে না, এমনও জায়গা রয়েছে। আচ্ছা, হাতের আংটি না দেখলে শিষ্য হতে পারছে না। ব্যাপারগুলো এরকম হয়ে গেছে না। একদম। মধ্যবিত্ত পরিবারের মানুষদের পক্ষে শিল্প হওয়া খুব কঠিন ব্যাপার, আমরা সবাই জানি। মধ্যবিত্ত পরিবারের পক্ষে শিল্পী হওয়া খুব কঠিন ব্যাপার। কারণ এখানে কার কি আছে না আছে বলা খুব মুশকিল। গুণের বিচারে হয় না, পরিচয়ের বিচারেই মানদণ্ড নির্ভর করছে। এতে থেকে শিল্প রসাতলে যাবে। এটা আমি যেটা বলছি সেটা আমি এক বাক্যে স্বীকার করি, এবং এটা আমাদের কিছু করণীয় নয়। এবং যারা করছে তারা খুব প্রচণ্ড নামী শিল্পী, তারা এমন আছে, প্রচণ্ড শিক্ষিত মানুষ তারা, অবশ্যই তাদের পথ ধরে আমরা চলতে পারি, একদম সেসব মানুষ এইসব করছে। যাদের প্রতি একটা অন্ধবিশ্বাস থাকে। হ্যাঁ, যে আনন্দের সাথে যে শিক্ষা আছে, আনন্দের সাথে যে শিক্ষা গ্রহণ করা যায়, সেই শিক্ষাই তো প্রকৃত শিক্ষা। একদম। যেখানে শুধু রুজি রোজগার দিয়ে প্রথম থেকে শুরু করলাম শিক্ষা, সেই শিক্ষা তো শিক্ষা নয়, সেটা তো চাকরি করাস না এই শিক্ষা। একদম। মানুষ আবার তো শিক্ষা নয়। তেমন আমাদের প্রমাণিত রবীন্দ্র ইডিওলজি, যেটা রবীন্দ্রনাথ যে শিক্ষা পদ্ধতির জন্য শান্তিনিকেতনের নতুন ব্রহ্ম বিদ্যালয় তৈরি করলেন, উনি ছোটোবেলাতে বিভিন্ন বিদ্যালয়ে গেলেন না, তিনি নিজের ছেলে মেয়েদের বাড়িতে বিদ্যালয় করে পড়াতে শুরু করলেন। কেন? তা সেই জায়গাটা তা আজও আবার সেই রবীন্দ্রনাথের ওই শিক্ষা পদ্ধতি আজকে আর নেই না। আজকে আমাদের দেশেরও এই জন্য দায়ী। কেউ একটু ক্ষমতায় চলে নি, সে মহাপুরুষ ভাবছে নিজেকে। এটা বলা উচিত না আমার, কিন্তু মহাপুরুষ ভাবছে। এমন এমন কথা বলছে, সব বলার না, মনে হচ্ছে বাবা ওইগুলো তাহলে সব ভুল। কি বলবেন বলুন? কিছু বলার নেই। আর আমাদের মধ্যে সাধারণ মানুষ তো বলতে গেলে পাত্তাই দেবে না, বলবে এরা কিছু জানে না বলে বলছে। এই ক্ষেত্রে আপনার শিষ্যরও হয়তো একই মত হবে। এই ব্যাপারে তোমার কি মতামত? আমার তো প্রথমেই স্যারের প্রত্যেকটা কথার সঙ্গে আমি একই মত। অবশ্যই। আর হিংসা বিদ্বেষের কথাটা যদি আসে, আমার মনে হয় যদি আমরা নিজেদেরকে সবসময় বিদ্যার্থী বলে বা শিক্ষার্থী বলে যদি ভাবি, তাহলে হয়তো সেই হিংসা বিদ্বেষটা কখনো মনে জন্মাবেই না, আমার মনে হয়। একদম। আর স্যার একটু আগেই বললেন কথাটা, যে আমাদের কি হয় এখন বর্তমান প্রজন্ম যেই সাধনাটা প্রয়োজন মানে সঙ্গীতের জগতে, সেই সাধনাটা প্রতি তারা আগ্রহী নয়। তারা অতি অল্প সময়ে কিছু একটা শিখে নিজেদেরকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে, কিন্তু এই সঙ্গীত জগৎটা তো সাধনার জগৎ। তো আমার মনে হয় সেই সাধনাটা হয়তো আমাদের সারা জীবনেও শেষ হয় না বলে ভাবি স্যার। তো আমি তো নিজেকে সবসময় ভাবি যে আমি বিদ্যার্থী। হ্যাঁ, আমি শিক্ষকতায় আছি 15 বছর ধরে। সেটা হচ্ছে যেহেতু আমি ছেলে এবং আমার বাড়ির বড় ছেলে, সেই জন্য আমার
উপার্জনের একটা জায়গার তো প্রয়োজন আছে। আচ্ছা। তো সেই জায়গাটার কথা ভেবে আমি এই শিক্ষকতার জগতে, কিন্তু নিজেকে শিক্ষক ভাবতেও আমার লজ্জা হয়, কারণ শিক্ষক হতে গেলেও যেই জ্ঞানটুকু অর্জন করার প্রয়োজন সেইটুকু আমি এখনো অর্জন করে উঠতে পারিনি বলে আমি মনে করি। সেই জন্যই আমি আমার গুরুদের কাছে এখনো যাচ্ছি, থাকছি, শিখছি। আর তার মাঝখানেই একজন আমার রবীন্দ্রনৃত্যের গুরু আজকে আপনাদের সামনে। এইভাবেই আমি ভারতনাট্যম, কুচিপুড়ি সব আমার গুরুদের তত্ত্বাবধানে শিখছি, এবং যতদিন আমার শরীরে জোর থাকবে আর যদি সুস্থ থাকি নিশ্চয়ই শিখবো, এবং যা শিক্ষা গুরুদের কাছে আমি পেয়েছি সেটা আমার বঙ্গাইগাঁওয়ের আমার এখানে যারা শিখছে তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করি। আর সেটা আমার মনে হয় যে সেই চিন্তাধারাটা নিয়ে যদি প্রত্যেকেই এগোয় যে আমরা শিক্ষার্থী বা বিদ্যার্থী, তবে মনে হয় হিংসা বিদ্বেষের কোনো জায়গা থাকে না। একদম একদম তাই। একজন শিক্ষক বা একজন গুরুর মূল্যবোধ বা আদর্শ কি হওয়া উচিত? একজন গুরু বা শিক্ষক নিশ্চয়ই তার শিষ্যকে বিপথে চালিত করবেন না, করা উচিত নয়। কিন্তু এই ক্ষেত্রেও দেখা গেছে গুরু বা শিক্ষক তার ছাত্রকে বা শিষ্যকে ভুল পথে চালিত করছেন, দেখা যায়। আপনার জীবন এই ধরনের অভিজ্ঞতার সঙ্গে কখনো মুখোমুখি হতে হয়েছে? দেখুন, একটা সময় ছিল বেদের সময়, শুদ্ধরা সংস্কৃত বলতে পারত না, বললে পরে তাদের শাস্তি, তাদের সংস্কৃত বলার অধিকার ছিল না। কারণটা কি? কারণটা কিছু না, কারণ ছিল ব্রাহ্মণরা ঋক উচ্চারণ করে পয়সা পেত। সেই জায়গায় যদি শুদ্ধরা করে তাহলে তাদের পয়সার ভাগ কমবে। এই মনোপলি, এই মনোপলিকে রক্ষা করতে চায় সবাই। যেমন ধরুন, আমি এখানে নাচ শেখাচ্ছি, আমারই সমতুল্য আর একজন, সেও নাচ শেখাচ্ছে। সে আমার নামে নিন্দে করতে শুরু করলো, গার্জেনের কাছে কিছু জানা হয়ে জানা, আমিও ওর সম্বন্ধে নিন্দে করতে শুনলাম, কিছু জানা হয়ে জানা, এই ফালতু। এতে থেকে লাভটা কিছু হয় না। গার্জেনরা যখন ওই টিচারের কাছে সে শুনলো যে ওই মেয়েটা এইরকম, ওর কাছে যাবো না, ও এইটুকু এর কাছে রেখে দিল, ওইখানে যে ও এইরকম করে বলে দিল, ওইখানে থেকে গেল। লাভটা কি? আসলে কি বলুন তো, যখনই একটা জায়গায় ওদের সবসময় সেই সব মানুষরা একটু যখনই পায় তখন ওদের ভয় হয় যে এই জায়গাটা আমাকে দখল করবে, এই জায়গাটা আমাকে দখল করবে, আর সেই আতঙ্কে ওরা ভোগে। তাতে থেকে কি হয়, ওনার যে সাবজেক্টের প্রতি ওনার যে সাধনা করা দরকার ছিল, যেটা 8 ঘন্টা উনি প্র্যাকটিস করতে পারতেন ওই ভাবনাগুলো না ভেবে, 8 ঘন্টা প্র্যাকটিস করার পরিবর্তে উনি 8 ঘন্টা শুধু বসে বসে ওইটাকে প্ল্যান করছে, নেতিবাচক একটা চিন্তা, এটা কীভাবে ওকে ঠকাবো, কীভাবে ঠকাবো। তখনই তো শিল্প জগৎ, তখন থেকে তো শিল্পের কর্মটাই নষ্ট হয়ে গেল। একদম, সেটা কিন্তু ওরা খেয়াল করে না। একদম উদার মানসিকতা না হলে পরে শিল্প হতে পারে, উদার হতে হবে। একজন শিক্ষককে যেমন উদার হতে হবে, একজন গুরুকে উদার হতে হবে, আর সেই শিক্ষার প্রতি সেই প্রতিচ্ছবি পড়বে তার স্টুডেন্টদের প্রতি। আমরা যখন রবীন্দ্রনৃত্য নামকরণ দিলাম, শুনুন, রবীন্দ্রনৃত্য যখন নামকরণ দেওয়া হলো, তখন বেশ কিছু ক্লাসিক্যাল ডান্সার তার স্টুডেন্টদেরকে বলতে লাগলো রবীন্দ্রনৃত্য বলে কিছু নেই, ওটা বা কি, ওখান থেকে নাচ, এখান থেকে নাচ, এখান থেকে নাচ নিয়ে করে দেবে। সব বড় বড় আর্টিস্টরা। আচ্ছা, তার মধ্যে শান্তিনিকেতনে 2-1 আছে। প্রবলেম হলো কি জানেন তো, রবীন্দ্রনৃত্য যখন শান্তিনিকেতনে খুললো তখন রবীন্দ্রনৃত্যের স্টুডেন্ট প্রায় 180, 190, 200 ছুঁয়ে যাচ্ছে। আর ক্লাসিক্যাল ডান্সের সাবজেক্টের স্টুডেন্ট এখন তো একটাতে ঠিক আছে, একজন অ্যাপ্লাই করে সে যদি রবীন্দ্রনৃত্য পায় তাহলে ঢুকবেই না, ওইটাতে জিরোই থাকবে। একদম। আর একটাতে যেখানে 25টা ছিল সেখানে 9টাতে গিয়ে দাঁড়িয়েছে। কারণ মানুষকে না ওরা ভাবে যে প্রত্যেক মানুষ ভীষণ বোকা। ওনারা গার্জেনের মাথাটা তো নাড়িয়ে দেবেন, কিন্তু তারা তো শিক্ষিত লোক, বাইরে থেকে সবই তো বুঝতে পারছে। আপনি শক্তিগড়ে গিয়ে ল্যাংচা খাবেন না মিষ্টি খাবেন? আমি আসামে এসে চা নেবো না, আমি আসামে এসে মেখলা নেবো না, আমি একটা স্যুট প্যান্ট নেবো? যেটা যেই মাটির জিনিস সেটা তো সবাই পছন্দ করবে। ওনারা এরকম অপপ্রচার চালিয়েছে স্টুডেন্টদের মধ্যে। সেসব যখন স্টুডেন্টদেরকে একদিন একটা পরিষ্কার করে বলেই দেওয়া হলো,
পরিষ্কার করে বলেই দেওয়া হলো। আর সব থেকে দুঃখজনক, যখন স্টুডেন্টরা দেখছে সেই টিচাররাই রবীন্দ্র নৃত্য করছে বাইরে গিয়ে, ওর নিজের পারফর্মটা করছে না। বিদেশে যাচ্ছে তখন বলেছে শান্তিনিকেতন থেকে এসছে, আপনি একটা রবীন্দ্রসঙ্গীত করুন, তোমার রবীন্দ্র নৃত্য করুন। আচ্ছা, আপনি যখন যে জায়গা থেকে যাচ্ছে, যে মাটির জায়গায়, সে মানুষ তো সেইটাই চাইবে। একদম। সে কত কি বলেছিল, এখন সেটা এখন থেমে গেছে, মুখ থমকে গেছে, কারণ এখন রবীন্দ্র নৃত্য সারা বিশ্বে চর্চিত হয়ে গেছে। সারা বিশ্বে চর্চিত হয়ে গেছে রবীন্দ্র নৃত্য, একটা বিরল নৃত্য। এবং রবীন্দ্রনাথ মহাপুরুষ যে বলেছিল, এই নৃত্যের ঢেউ যেমন শান্তিনিকেতন থেকে আন্দোলনে শুরু হয়েছিল, এবং এই আন্দোলনে এই নৃত্যের ঢেউ গিয়ে পৌঁছাবে সারা বিশ্বে। রবীন্দ্রনাথ যা যা বলে গেছিল সেটাই কিন্তু নৃত্য জগতে আজকে শ্রেষ্ঠ কথা হয়ে গেছে। ঘুচাও 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 সকল বন্ধ, তোমারও নিত্য অমিত বৃত্ত, ভুরুক চিত্ত মম, নমো নমো নমো। এই যে নৃত্যটা তাড়াতাড়ি নটরাজের ধ্যানের সময় উনি যা বলে গেছেন নাচ সম্বন্ধে, সেটা কোন মহাপুরুষ বলেছেন? আপনি বলুন তো, কোন মহাপুরুষ বলেছে? কোন মহাপুরুষ বলেছে যে বিশ্ব তনুতে অনুতনুতে নাপে কাঁপে নৃত্যের ছায়া? পৃথিবীর মধ্যে অণু পরমাণু সব জগতেই ছন্দকু বিরাজমান। আপনি হিংসায় চলছেন, সেটাও ছন্দ। আপনি রেগে চলছেন, সেখানেও ছন্দ। আপনি দুঃখে আছেন, সেটাও ছন্দ। রবীন্দ্রনাথ বলে গেছেন ছন্দবান। আজকে সেই মানুষটা কতটা উদার ছিলেন, যার জন্য এত বড় একটা হতে পেরেছেন। অবশ্যই তিনি সারা বিশ্বের মানুষকে পথ দেখিয়ে দিয়ে গেছেন। একদম। আর আমরা এইটুকু একটা জায়গা নিয়েছি, ওর 5টা সূর্য আমার দিকে চলে এসে, এর 5টা সূর্য আমার দিকে চলে এসে, সেইটা নিয়ে এখন দুজনের মধ্যে দ্বন্দ্ব। এটা এগিয়ে যাওয়া নয়, এটা পিছিয়ে যাওয়া। একদম। নৃত্য ভাবনায় রবীন্দ্রনাথ এবং আপনার সাধন পথটিও কিন্তু রবীন্দ্র নৃত্য। নৃত্যশিল্পের আঙিনায় আপনার জীবনে রবীন্দ্রনাথকে আপনি কিভাবে পেয়েছেন, বা রবীন্দ্রনাথের নৃত্য দর্শনকে আপনি কিভাবে দেখেছেন? প্রথমত হচ্ছে, আমি তো উনি তো আমার জন্ম 1968-এ, উনি তো মারা গেছেন 1941-এ। রবীন্দ্রনাথ সম্বন্ধে আমি আমার যেহেতু পার্শ্ববর্তী গ্রামে থাকতাম, এবং আমাদের গ্রাম শান্তিনিকেতন একদমই কাছে, কারণ এই সুরুলের জমিদার, রায়পুরে যে রাজবাড়ি, এদের সব বিভিন্ন কন্ট্রিবিউশন আছে ওখানে জমি জায়গা দেওয়াতে ইয়েতে। এবং রবীন্দ্রনাথ গ্রাম বেছে নিয়েছিলেন আমাদের সমিতিকে পোস্ট। আচ্ছা। এবং সেই সব সূত্রে বিভিন্ন লোক দেখেছে রবীন্দ্রনাথকে, এবং তারা বলেছেন যে যখন কলেরা মহামারী হয়েছে, তখন শান্তিনিকেতন থেকে সদল বল এসে ওই কালীমোহন ঘোষ, এরকম বড় বড় সব লোক যারা রবীন্দ্রনাথকে খুব শ্রদ্ধা করতেন, তারা এসে পুকুর টুকুর পরিষ্কার করতেন, নিজেরা সাঁতার করতেন। তারপর বোলপুরে ডাকাতি হলে বোলপুরের লোকরা বেরোতো না, ওই আশ্রমের ছাত্র ছেলেরা ওই শুনে সব একসাথে ছুটে আসতো। আচ্ছা। সেরকম ধরনের মানুষ হতো। আগুন লাগলে পরে এই পার্শ্ববর্তী লোকরা বেরোতো না, ওই শান্তিনিকেতন আশ্রমের ছেলেরা ওরা ছুটে চলে যেত আগুন লেবাতে। মানে উনি প্রথম থেকেই কোন শিক্ষাটা দিয়ে আসছেন দেখুন। আজকে একটা ছেলে ঘরে বসে আছে, পাশে বাড়িতে আগুন লেগে আছে, কারণ সেই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভাবছে, আগুন পড়ছে, ও পড়াশুনো করছে। সেটাকে ও যে আগুনে গিয়ে 2 বালতি জল ঢালবে, পাশের বাড়ি আগুনের জিভে পুড়ে যাচ্ছে, 2 বালতি জল, সেটা না, মন দিয়ে পড়াশুনো করছে। আর পাশের বাড়ির লোকেরা প্রশংসা করছে, বলছে এই হচ্ছে ছেলে। আগুন লেগে গেছে তাও যায় না। বুঝুন সংস্কৃতি কোন দিকে গেছে। সুতরাং সেই জায়গাটা নেই এখানে। রবীন্দ্রনাথ আমি যতটুকু জানি, আমার কাছে একদম শ্রেষ্ঠ জগত। আমার জীবন যেন, যদি সত্যি করে, আমার জীবন যেন রবীন্দ্রময় জীবন হয়, আমি সেই আশীর্বাদ করুন। নটরাজন ডান্স একাডেমি রিসার্চ সেন্টার, আজকে আপনি এখানেই আমাদের কাছে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন, এবং তার কর্ণধার হচ্ছে আমাদের অভিষেক দাস, আপনার একনিষ্ঠ শিষ্য। অভিষেকের উদ্দেশ্যে আপনার ভাবনা, আপনার মন্তব্য, কারণ খুব ভালো একটি সে প্রচেষ্টা করছে শান্তিনিকেতনের যে পরিবেশ, শান্তিনিকেতনের যে শিক্ষা সংস্কৃতি, সে আপনার কাছে ছুটে যায়, শেখে, সে সাধনার পথে হাঁটছে, এবং তার স্বপ্ন আসামকেও শান্তিনিকেতনে পরিণত করবে। দেখুন, এখানে অভিষেকের দায়িত্ব তো নিতেই হবে, কারণ ও যখন এতটা জেনেছে, এতটা বুঝেছে, ও যখন ব্যাপারটাকে ক্যাপচার করেছে ভালো, এবং ও এত মানসিকভাবে ইনভলভ, এবং ওর যেখানে মানে ওর সাধনাটাই মেন, এবং যেখানে রবীন্দ্রনাথের প্রতি যা শ্রদ্ধা, সেই জায়গা থেকে তো ওকে তো মানে ধর্ম প্রচারকের মতো হতে হবে। একদম, ওকে ধর্ম প্রচারক মতো, ওকে বরঞ্চ শান্তিনিকেতন ওকে অ্যাডাপ্ট করতে পারে রবীন্দ্র নৃত্যের ছেলে হিসাবে।
বাহ, এইরকম মানসিকতা হওয়া, মানে আমার মানসিকতা এই করে বলে, অবশ্যই। কারণ এটা খুব রেয়ার। আমি ওর সাথে কথা বলে দেখেছি, ওর আমি ব্যবহার দেখেছি, ওর আমি কতখানি ইনভলভ এবং কতটা শ্রদ্ধা করতে জানি। এবং শান্তিনিকেতনে যদি আমি কিছু হয়, কেউ হয়, তাহলে আমি তো বলবো যে ওকে রবীন্দ্রনৃত্যের ছেলে হিসেবে অ্যাডপ্ট করা হোক। বাহ, অনেক বড় প্রাপ্তি। হ্যাঁ। এবং আমাদেরও সেই আশীর্বাদ, ভালোবাসা অভিষেকের প্রতি আছে, এবং আমরাও দিন রাত সেই স্বপ্নেই আছি। এবং আমাদের শিক্ষার্থী যারা আছেন প্রত্যেকেই একটা কেমন যেন শেখার জন্য এবং জানার জন্য আগ্রহী, এবং তাদের মধ্যে একটা ক্ষিধা আমরা দেখতে পাই। এবং এই জন্য যে সে পথপ্রদর্শক হিসেবে কাজ করছে আমাদের বঙ্গাইগাঁওয়ের জন্য, আমরা সত্যি সাধুবাদ জানাই অভিষেককে। 4 দিনের কর্মশালা আজকে তো সমাপ্ত হলো। কর্মশালায় আগামী দিনে আমাদের সমাপনী দিনে আমাদের আসামের ঐতিহ্যময় যে শিল্প, নৃত্যশিল্প, বিহু ডান্স থাকছে। এবং অভিষেক হয়তো আগামীকাল থাকবেন, এই নৃত্যের সঙ্গে জড়িত থাকবেন। একটা সমন্বয়ের বার্তা যেন নিয়ে আসার শান্তিনিকেতনের সঙ্গে এবং আমাদের অসমের একটা কেমন যেন সমন্বয়ের বার্তা সে বহন করবার চেষ্টা করছে এই বিষয়ে। এটা এটা তো খুবই ভালো, কারণ দেখুন, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে তাদের নিজে নিজে একটা সংস্কৃতি রয়েছে। তার মধ্যে বেশ কিছু নৃত্য রয়েছে যেগুলো বিশ্ব জগৎ শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠ। যেমন বিহু নাচের যে আঙ্গিক, সেই নাচের আঙ্গিকটা কিন্তু সহজ নয়, যথেষ্ট কঠিন। একদম। এবং যারা অত মন খুলে এত সুন্দর করে, আমাদেরকে শিখিয়েও আমরা পারি না। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আচ্ছা তখন আমাদের কলাভবনে কৃষ্ণদা বলে একজন ছিলেন, এই আসাম থেকে গেছিলেন। আচ্ছা তা উনি আমাদেরকে বিহু নাচ শিখিয়েছিলেন। তখন ইন্ট্রোডাকশনে বিহু নাচ করতাম, বিহু নাচ। আচ্ছা। বিহু নাচটা যে তখন বুঝেছিলাম কি কঠিন। আর উনি এত সুন্দর ঢোল বাজাচ্ছিলেন কৃষ্ণদা, ওই আচ্ছা। ঢোলের হাত, আর ওই গান নিজে গাইছেন। এই যে একটা বিহু যে টিম ওয়ার্ক, বিহুর যে টিম ওয়ার্ক, প্রত্যেকে দেখুন, প্রত্যেকটা জিনিস জানে। ওইটা বাজাতে জানে, ঢোলের ওইটা, বাঁশি তালে, তার সাথে নাচ। এবং সেই নাচটা একদম খানদানি একটা বিহু রিদিম, যেটা খুব রেয়ার। এটা কিন্তু এইরকম ধরনের, আর আমরা শান্তিনিকেতনের বিহুর সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত, কারণ কলাভবনে ম্যাক্সিমাম আসাম যারা থাকে, আসাম থেকে, আচ্ছা। তারা ইন্ট্রোডাকশনে বিহু করেই। করবে। এবং আমাদের সংগঠনে যখন ইন্ট্রোডাকশন হতো, বিহু আমরা করতামই। ওই কৃষ্ণ 4-5টা ঢোল নিয়ে করা হতো, খুব জমতো। এই যে বিহু এবং শান্তিনিকেতন, শুধু বিহু এবং শান্তিনিকেতন নয়, আপনি ভাংড়া এবং শান্তিনিকেতন, আপনি গড়বা এবং শান্তিনিকেতন, আপনি তেরোতালি এবং শান্তিনিকেতন, আপনি ক্যান্ডি এবং শান্তিনিকেতন, প্রত্যেকের সাথে বিশ্বভারতী হচ্ছে মানে কী বলে, বিচিত্রের দূত, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এইটা হচ্ছে শান্তিনিকেতনের মেন মোটো, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এবং সেখানে কিন্তু আমাদের শান্তিনিকেতনের সব সংস্কৃতিকে যথাযথভাবে সম্মান দেওয়া হয়, এবং আমরা যথেষ্টভাবে আমাদের এটা আমাদের পথ, এটা আমাদের দেখিয়েছে একদম। এবং সেগুলোকে আমরা কালেক্ট করার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। পরিবেশনায় নয়, যেন একটা বিনিময়ের জায়গা, শিক্ষা সংস্কৃতিকে একদম সর্বত্র ছড়িয়ে যেটা, এবং যেটা জাতি ধর্ম নির্বিশেষে। একদম তাই। রবি ঠাকুরের তো এই আদর্শ, এই যে আমাদের দেখুন, অবশ্যই একমাত্র একটা ডান্স ফর্ম, সেখানে কিন্তু অন্যভাবে নেবেন না, কোনো জাত নেই, পাত নেই, কিচ্ছু নেই, সেটা হচ্ছে রবীন্দ্রনৃত্য। কিন্তু আপনি সব আমাদের ভারতবর্ষের ডান্সগুলো দেখুন, সেখানে কিন্তু জাত ধর্ম বিশেষে হচ্ছে, সেখানে কিন্তু করতে পারছে না। আপনি কেরালাতে গেলে এমন আছে যাকে গাইতে দেওয়া হয় না, এমনও আছে যে তিলক করতে পারে না, এমনও আছে, অনেক আছে। একমাত্র রবীন্দ্রনৃত্যের কোনো বাধা ধরা নেই, যে সেখানে সমগ্র মানুষের স্থান আছে, জাত পাত ধর্ম সব একাকার। ওইটাই তো, ওই বললাম না, বৈচিত্র্যের মধ্যে ঐক্য।
শেষ প্রশ্ন দিয়ে শেষ করব। আজকে বঙ্গাইগাঁও এসে বঙ্গাইগাঁওয়ের যারা রবীন্দ্র নৃত্য নিয়ে যারা শিক্ষা অর্জন করছেন শিক্ষার্থী এবং নবাগত যারা শিল্পী, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? হ্যাঁ, ওরা এগিয়ে চলুক এবং শান্তিনিকেতনকে জানুক, রবীন্দ্রনাথকে জানুক, প্রকৃত রবীন্দ্র নৃত্যের সম্বন্ধে পরিষ্কার হোক এবং নতুন নতুন সৃষ্টি করুক রবীন্দ্রনাথের মতটাকে নিয়ে। এটা আমি চাইবো এবং অনেক স্টুডেন্টের মধ্যে এই ব্যাপারটা আছে। আমরা যা করছি তার থেকে আরও ভালো করতে হবে। রবীন্দ্র নৃত্যটা কিন্তু কোনো একটা জায়গায় স্ট্যাগ হয়ে নেই। যদি কোনো জায়গায় স্ট্যাগ হয়ে থাকে তাহলে সেটাকে রবীন্দ্র নৃত্য বলা যাবে না। কারণ হচ্ছে রবীন্দ্র নৃত্য কিন্তু গ্রহ প্রগ্রহের মতো প্রতিনিয়ত সৃষ্টি হয়, কিন্তু তার দেহের সঙ্গীত এক, মানে দেহের যে আঙ্গিকটা, ওই আঙ্গিকটা পরিবর্তন নয়। রবীন্দ্রনাথ শুধু এটাই বলেছে, নাচ যেন এমন কিছু ব্যবহার না হয় দেহের মধ্যে যেখানে সেটা একটা ইতর পন্থা অবলম্বনের বিষয় হয়ে যেতে পারে। এই নান্দনিক দিকটা ওনাকে কিন্তু উনি বারবার বলেছেন। ওনার সাহিত্যে আপনি যদি দেখেন আলাদা, আবার সেই সাহিত্যকে যখন উনি নাট্যকে রূপ দিচ্ছেন তখন কিন্তু একদম সম্পূর্ণ খুব একদম সন্তর্পণে যাচ্ছে। আপনি চিত্রা কাব্য পড়ুন, সেখানে চিত্রাঙ্গদা অর্জুনের মিলন, অনেক কিছু কথা আছে সাহিত্যে। যখন অর্জুন চিত্রাঙ্গদা নৃত্যনাট্য করছেন তখন কিন্তু সন্তর্পণে যাচ্ছেন, ওই জায়গাগুলো সম্পূর্ণ আবদ্ধ যাচ্ছেন। আপনি যখন কথা কাহিনী শ্যামা পড়ুন, সেখানেও দেখুন বজ্রসেন শ্যামার ওই গল্প যখন পূজা পড়বেন তখন যা আছে, এই শ্যামা নৃত্যনাট্যে যখন আসছে তখন কিন্তু সন্তর্পণ। নৃত্যনাট্যের ক্ষেত্রে উনি কিন্তু একদম পুরো অন্য করছে কাহিনী এক। এটা হচ্ছে সেই জায়গাটা। আমি আশা করছি বঙ্গাঙ্গের প্রত্যেকটা, এইখানে যেসব ছাত্রছাত্রী, আমি অন্যান্য জায়গায় আমি অনেক জায়গায় ওয়ার্কশপ করেছি বা করেও চলেছি, তাদের মধ্যে অনেক জায়গায় আঙ্গিকগুলো মানে বিক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু এখানে জানি না অভিষেকের দৌলতই হয়তো এদের কিন্তু সেই আঙ্গিকে কোনো বিকৃতি নেই। আচ্ছা, এখনো পর্যন্ত সেই বিকৃতি কাউরে নেই এবং যথাযথ ওরা করছে। ওদের মধ্যে আর 2-3টে ওয়ার্কশপ বা এই যে অভিষেক যদি কয়েকবার এবং শেখাতে লাগে তাহলে এমনি ওরা নিজেরাই করতে পারবে। খুব এবং এটা ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো লাগলো। এবং আমাদের আজকের সাক্ষাৎকার এখানে আমরা শেষ করব এবং আরও একবার ধন্যবাদ জানাবো আপনাকে এবং অভিষেককে। ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।